নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। বড়দের সশ্রদ্ধ প্রণাম এবং ছোটদের আমার জন্য রইল অনেক অনেক আদর ভালোবাসা। সবার পুজো কেমন কাটলো জানাতে ভুলো না কিন্তু। কে কটা ঠাকুর দেখলে, কোথায় কোথায় গেলে, কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। এর ফাঁকে ঘটনা তো চলতেই থাকবে, সে কথা মাথায় রেখে আজকেও তোমাদের জন্য একটা দুর্দান্ত সত্যি ঘটনা নিয়ে চলে এসেছি। তাহলে আর সময় নষ্ট কেন, চলো চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়া। আজকে যে ঘটনাটি সংগ্রহ করেছি তার লেখক অভিষেক মিত্র মহাশয়। তার লেখা একটি সত্য ঘটনা। উনি লিখেছেন, আমি লেখালেখি করতে ভালোবাসি। ভূতের গল্প বা ঘটনা আমি আগেও অনেক লিখেছি, অনেক সত্যি ঘটনা লিখেছি। তবে আজকে যে কাহিনীটি বলবো সেটা গত রাতে ঘটে যাওয়া একটা অদ্ভুত ঘটনা, যা আমার সাথেই ঘটেছে। ভৌতিক কিনা জানি না, তবে ঘটনাটার কথা মনে পড়লে এখনো আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। আমি সাধারণত রাতের বেলায় লিখি, মানে অফিস থেকে ফিরে পরিবারের সাথে সময় কাটিয়ে রাত 12টা সাড়ে 12টা নাগাদ লিখতে বসি। এটা আমার বহুদিনের অভ্যেস। বাড়ির সবাই, মানে আমার স্ত্রী ছেলে ঘুমিয়ে পড়লে আমি ল্যাপটপ খুলে বসি। তবে ইদানিং এই নিয়মে একটু ব্যাঘাত ঘটছিল। তার কারণ হলো আমাদের এই ছোট্ট শহরে করোনার দাপট। ঘটনাটি উনি করোনার সময়তে লিখেছেন, তাই জন্য এখানে উনি বলেছেন যে ঘটনা ছোট্ট শহরে চলছে করোনার দাপট। ফিরে আসি ঘটনায়। আমি যে কোম্পানিতে চাকরি করি সেখানে প্রায় প্রতি 2 জনের মধ্যে একজনের করোনা পজিটিভ, আর মৃতের সংখ্যাও অনেক। তাই এইসব চিন্তার জন্য ঠিক লেখায় মন দিতে পারছিলাম না। কিন্তু গতকাল লিখতে বসতেই হলো। আমার খুবই পরিচিত একজন তার পত্রিকার জন্য একটি গল্প চেয়েছেন। তাই অগত্যা সবাই ঘুমিয়ে পড়লে ল্যাপটপ খুলে বসলাম লিখতে। ঘড়িতে তখন প্রায় রাত 12:30। আমাদের এই দিকটায় ইয়াস ঝড়ের প্রকোপ সেরকম না হলেও বৃষ্টি চলছে সেই থেকেই। আবার একটু ঘটনাটি কাটলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে সবার, করোনার সময়তেই কিন্তু আমাদের এখানে একটি ঝড় হয়েছিল, যে ঝড়টি কিন্তু যশ বা ইয়াস ঝড় নামে পরিচিত হয়েছিল এবং তার দাপটেও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছিল। করোনার সাথে সাথে ইয়াস ঝড়ের প্রকোপও বেশ ভালো রকম পড়েছিল। ফিরে আসি ঘটনায়। ইয়াস ঝড়ের প্রকোপ সেরকম না হলেও বৃষ্টি চলছে তো চলছেই। একদিন থামে তো পরের দিন মুষলধারায় আবার ভাসিয়ে দেয় সব। গতকাল সন্ধ্যে থেকেই চলছে অঝোর ধারায় বর্ষণ, আর তার সাথে সমানে পাল্লা দিয়ে চলছে মেঘের গর্জন। রাতের দিকে একটু কমলো দেখে আমি জানলা খুলে লেখা শুরু করলাম। প্লটটা মোটামুটি ঠিকই ছিল। মায়া সভ্যতার একটি মন্দির নিয়ে কাহিনী। মিনিট 10 হবে লিখছি, এমন সময় আবার শুরু হলো বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ার পরেই কারেন্ট অফ হয়ে গেল। আমি তাড়াতাড়ি উঠে পড়লাম। ভাবলাম জানলাগুলো বন্ধ করে শুয়ে পড়ি। তাড়াতাড়ি জানলা বন্ধ করতে গিয়ে দেখি সামনে দরজার নিচ থেকে জল ঢুকছে। ভাবলাম তৎক্ষণাৎ একটা কাপড় দিয়ে সেটাকে না আটকাতে পারলে ঘরে জল থই থই হয়ে যাবে। আমার বারান্দায় বেশ কিছু ঘরদোর মোছার কাপড় রাখা থাকে, সেই দিয়ে দরজার তলায় দিচ্ছি। এমন সময় আমার কানে এলো অদ্ভুত একটা শব্দ।
বৃষ্টির অঝোর ধারার শব্দ ছাপিয়ে আরো একটা শব্দ, খুট খুট খুট। মিনিট খানেক চুপ করে বুঝতে চেষ্টা করলাম যে শব্দের উৎসটা কোথায়, কোথা থেকে শব্দটা আসছে। আমাদের ফ্ল্যাটের করিডোর থেকে। আমি যে ফ্ল্যাটটায় থাকি তার প্ল্যানটা বেশ অদ্ভুত। লিফট থেকে নামলে চারদিকে 4টে করিডোর চলে গেছে, আর সেই করিডোরের দুই পাশে 4টে করে ফ্ল্যাট। আমাদের এই দিকটায় 4টে ফ্ল্যাটের মধ্যে 2টো খালি, আর বাকি 2টোতে লোক আছে। একটাতে আমি, আর আমার পাশের ফ্ল্যাটে পট্টনায়ক বাবু। যাই হোক, আরো 2-1 মিনিট চুপ করে দাঁড়িয়ে শুনতে থাকলাম শব্দটা। দরজার নিচ দিয়ে করিডোরের আলো আর আসছে না। বুঝলাম সিকিউরিটি আলো বন্ধ করে দিয়েছে নিচ থেকে। ঘড়িতে তাকিয়ে দেখলাম সময় 1:45। যে শব্দটা আসছে সেটার কোনো ছন্দ নেই, কিন্তু শব্দটা ক্রমাগত হয়েই চলেছে। আমি সামনের ঘরের আলোটা আর জ্বালাইনি। ভিতরের ঘর থেকে যে আলো আসছিল সেই আলোতেই কাজ করছিলাম। আরো একটু শোনার পর শব্দটা খুব চেনা চেনা ঠেকলো। এই শব্দ আমি আগেও শুনেছি, একবার নয়, একাধিকবার। কিসের শব্দ, কিসের শব্দ ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ে গেল শব্দটার উৎসের কথা। হ্যাঁ, এটা নেল কাটার দিয়ে নখ কাটার শব্দ। ঠিক, এটা নখ কাটারই শব্দ। আর শব্দটার উৎসটাও এবার আমার কাছে স্পষ্ট। আমার পাশের ফ্ল্যাটের পট্টনায়ক বাবু নখ কাটছেন। এটা ওনার বরাবরের স্বভাব, দরজা খুলে করিডোরে দাঁড়িয়ে নখ কাটা। কিন্তু তাই বলে এত রাতে? একবার ভাবলাম বেরিয়ে গিয়ে জিজ্ঞাসা করি ওনাকে যে এত রাতে উনি কেন নখ কাটছেন। কিন্তু পর মুহূর্তেই একটা কথা মনে পড়তে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। পট্টনায়ক বাবু এখন নখ কাটবেন কি করে? উনি তো হাসপাতালে। গতকাল সকালেই ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একা মানুষ, সংসার নেই, তার মধ্যে আবার কোভিড। কোম্পানির লোক সকালেই ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। খুব শ্বাসকষ্ট হচ্ছিল শুনছিলাম। কিন্তু সকালে নিয়ে গিয়ে বিকেলের মধ্যেই ওনাকে ছেড়ে দিয়েছে। আমার সব মিলিয়ে কেমন একটু অস্বস্তি হতে শুরু করেছে। হাতের তালু ঘেমে উঠছে ধীরে ধীরে। একটা অজানা ভয় ধীরে ধীরে গ্রাস করছে আমাকে। কতক্ষণ যে এইভাবে দাঁড়িয়েছিলাম জানি না। হুঁশ ফিরল একটা প্রচন্ড বাজ পড়ার শব্দে। আর কোনো কিছু সাত পাঁচ না ভেবে কোন রকমে পা চালিয়ে গিয়ে শুয়ে পড়লাম বিছানায়। কিন্তু বেডরুমে ঢোকার আগে পর্যন্ত কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম সেই শব্দটা, খুট খুট খুট। আজ সকালে শব্দটার কথা আমার স্ত্রীকে বলতে যাব, এমন সময় ফোন করলেন আমার কলিগ সুমিত। ওনার মুখে খবরটা শুনে আমার গত রাতের ভয়টা যেন আরো বেশি করে চেপে ধরলো আমাকে। পট্টনায়ক বাবু গতকাল রাত 12টা নাগাদ মারা গেছেন। আর কোভিড বলে হাসপাতাল থেকে বডি দেয়নি। এই ছিল ঘটনা। কেমন লাগলো তোমাদের ঘটনাটি? সত্যি কোভিডের সময় যে এরকম কত ঘটনা ঘটেছে, কত আমাদের প্রিয় মানুষ, কাছের মানুষ আমরা হারিয়ে ফেলেছি, তার তো ইহত্যা নেই, তাই না? হয়তো পট্টনায়ক বাবুর সাথেও ওনার খুব ভালো সম্পর্ক ছিল, তাই উনি
পৃথিবী থেকে চলে যাওয়ার আগে হয়তো একবার এইভাবেই জানান দিয়ে গেলেন। অনেক কিছুই হতে পারে। তোমাদের কি মনে হয়, তোমাদের কেমন লাগলো, সব মিলিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছে থাকা ঘটনা আমাকে প্লিজ প্লিজ পাঠিয়ে দিও rupkathasen2008@gmail.com। আমরা সেই সব গল্প সবাই একসাথে শুনব। তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দারুণ দারুণ কিছু সত্যি ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। ধন্যবাদ।